নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় হাজির আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের দিনে। আমি প্রত্যেককে আমার এই ভিডিওতে স্বাগত জানাই, এবং আমার থাম্বনেল দেখে অনেকে হয়তো চমকে উঠবেন, আমি সে বিষয়টাতেও আসবো। কিন্তু মূল বিষয়ে আসার আগে আপনাদের শুধু বলবো যে ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, এবং আপনার পরিচিত যাদের কাছে এই ভিডিওটা পাঠানোর প্রয়োজন বোধ করবেন একটু অনুগ্রহ করে পাঠাবেন, তাদের হয়তো কাজে লাগবে। আর আমার এই অল্প কয়েক মাসের ছোট্ট ইউটিউব চ্যানেল যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে একটু প্রেস করে দেবেন। এখন আজকের এই ভিডিওতে আসতে গেলে আমাকে যে কথাটা বলতেই হবে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গতকাল এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসএসসির যে নতুন পরীক্ষা বিধি তা নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেইটার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এখন মামলা হওয়ার কারণটা আপনারা শুনেছেন, কিন্তু যে মেন বিষয়গুলোর ওপরে ভিত্তি করে মামলাটা হয়েছে, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, যিনি এই মামলার প্রথম দিন থেকে একজন আইনজীবী হিসাবে আছেন, তিনি পুরো বিষয়টাকে বলেছেন। একটু আগে শুনে নিন। আমি মামলায় লিভ নিয়েছি। লুবানা পারভিন এবং মৌসুমীরা তারা মামলা করেছেন। তারা মূলত ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে দেখুন, 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে, সেটা স্যাটাসাইড হয়েছে। সেটা স্যাটাসাইড করে নতুন যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে সেটা 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হতে হবে, 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই। কেন হতে হবে? তার কারণ হচ্ছে যে 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে। 2025 সালে নতুন একটি রুল নিয়েছে, সেখানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দেবেন যে 2016 সালের নিয়োগ হবে 2025 সালের রুল অনুযায়ী। যে রুলসে বলছে 10 নম্বরের জন্য টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে, যে ফলে এদের জন্য সিলেকশন প্রসেস হবে 90 নম্বরের। আর যারা শিক্ষকতা করেছেন সে হতে পারে কন্ট্রাক্টুয়াল টিচার, তিনি 10-এ 10 পাবেন, আর তাদের জন্য সিলেকশন প্রসেস 100, আর এদের জন্য সিলেকশন প্রসেস 90। সেটা তো আর হতে পারে না। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে তারা বলছে যে দেখুন, আগে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার ছিল 35, বর্তমানে কত? 10। ফলে এই যে নাম্বারের পার্থক্য ঘটে। আগে ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ 10-এর সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন আরো 10 যোগ করে দেওয়া হয়েছে। সে আগে 10 নম্বরে ম্যানিপুলেশন হতো, এখন 20 নম্বরের ম্যানিপুলেশন হবে। এখানে নতুন রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিয়োগ হতেই পারে না। পুরাতন যে রিক্রুটমেন্ট রুলস আছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিয়োগ দিতে হবে, এবং সেভাবেই নাম্বার বিভাজন রাখতে হবে। নতুন রুলের ভিত্তিতে এই সিলেকশন প্রসেস হতে পারে না। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে কারা এজ রিল্যাক্সেশন পাবেন। এরা কি করে এজ রিল্যাক্সেশন দিয়েছে, কিন্তু একটি পরীক্ষাতে পাবেন। একজন ধরুন পরীক্ষার্থী, তিনি একাধিক পরীক্ষার জন্য এলিজিবল হতে পারেন, তিনি এজ রিল্যাক্সেশন শুধুমাত্র একটা পরীক্ষার জন্য কেন পাবেন? তিনি একাধিক পরীক্ষার জন্য পাবেন। যদি তিনি আগেও একাধিক পরীক্ষায় বসে থাকেন, তাহলে কেন এখন আর একাধিক পরীক্ষায় বসতে পারবেন না? নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ে একাধিক পরীক্ষায় তিনি এলিজিবল হতে পারেন। যিনি স্পেসিফিকলি আনটেন্টেড, তাকে তো বলতে হবে। আর এই আনটেন্টেড লিস্টটা তো প্রথমে দিতে হবে, আর টেন্টেড লিস্টটা তো প্রথমে দিতে হবে। কারা কারা টেন্টেড সেইটা লিস্টটা যদি না থাকে, তাহলে তো আবার নিয়োগ প্রক্রিয়ায় তারা ঢুকিয়ে গিয়ে আবার সেই তো ব্যাঘাত ঘটবে। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা কোনোভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে তারা যদি আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে, তাহলে নিয়োগ প্রক্রিয়াটি তো আবার কলুষিত হবে। দেখুন, এটা স্থগিত হওয়া উচিত এবং নতুন নোটিফিকেশন হওয়া উচিত, এবং সেটি যেন অবশ্যই 2016 সালের রিক্রুটমেন্ট রুলসের সাপেক্ষে হয়। তার কারণ কোথাও বলা হয়নি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজমেন্টে নতুন করে রুল ফ্রেম করে তুমি নিয়োগ প্রক্রিয়া চালাবে, কোথাও বলেনি। ফলে এখানে নতুন করে রুল ফ্রেম করে যারা টেন্টেড ছিলেন তাদেরই আবার পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন ফিরদৌস শামীম যা বললেন তাতে মোটামুটি আপনারা পরিষ্কার হয়ে গেছেন। আমি ভিডিওটাকে অযথা বাড়াবো না। এখন দেখুন, আমি কেন বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেঁচে গেলেন। দেখুন, মানে ফিজিক্যালি বা এই তার শরীর বা স্বাস্থ্যের ব্যাপারে আমি রাজ্যবাসী হিসাবে চাই তিনি দীর্ঘায়ু হন, সুস্থভাবে বাঁচুন। আমি সেই মরা বাঁচার প্রশ্নে কিন্তু যাচ্ছি না।
মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট বিপদে পড়েছিলেন। কি বিপদ? না, এমনি রাজ্যের ভাড়ার প্রায় শূন্য, ঋণের পরিমাণ দিনের পর দিন বাড়ছে, মেলা উৎসব খেলা এই সমস্ত করে আর কিছু ভোট পাওয়ার জন্য ওই শ্রী ফি চালু করে টাকাগুলো উনি ছড়িয়ে গেছেন, এখনও ছড়াচ্ছেন। তার মধ্যে এসে হঠাৎ করে গোদের ওপর বিস্ফোরা হয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই ডিএ মামলা, সেটাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই মাসের মধ্যে, মানে এই জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে কর্মচারীদের রোপা 2009 অনুযায়ী তাদের 25% বকেয়া ডিএ দিতে হবে। এটা কিচ্ছু করার নেই, এটা কোথাও গিয়ে কিচ্ছু করার নেই। তারপরে এই যে 26,000 নিয়োগ যেটা করতে যাচ্ছেন, এবং এতে যদি নিয়োগটা হয় তাহলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সাধের যে কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি বিভিন্ন শ্রী, অত শ্রী মনেও থাকে না, সেগুলো সব বন্ধ হওয়ার উপক্রম হবে। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে কোনোভাবে হোক পরীক্ষাটা যাতে আর না হয়, পরীক্ষা না হলে চাকরি হবে না। এবং এই নোটিফিকেশানটা উনি ঠিক একেবারে হিসেব কষেই করেছিলেন, যাতে ওই নোটিফিকেশানটা উনি খুব একেবারে সতর্কভাবেই করেছিলেন, যাতে নোটিফিকেশানটা দিলে মামলা হয়। যথারীতি যারা বঞ্চিত ওয়েটিং লিস্টের প্রার্থী, যাদের চাকরিগুলো চুরি গেছে, বিশাল টাকার পরিমাণে তৃণমূলের নেতারা শোনা যায় যে এই তাদের কাছ থেকে, যারা র্যাঙ্ক জাম্প করে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও বিশাল টাকার পরিমাণে তারা নিজেদের চাকরিগুলো জুটিয়েছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে যদি কোনোভাবে এই চাকরিটা না দেওয়া যায় তাহলে 26-এর মধ্যে ওনাকে এই বিপদের মধ্যে আর পড়তে হবে না। কারণ যদি চাকরিটা দিতে হতো তাহলে ডিএ যেমন দিতে হবে, পাশাপাশি এই চাকরি দিতে গেলে আর ওই যে গ্রুপ সি গ্রুপ ডিদের বলেছিলেন না, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে 25,000 আর 20,000 করে প্রতি মাসে ভাতা দেবো, সেটার ব্যাপারেও মামলা হয়েছে। এখন উনি বেঁচে গেছেন এই অর্থে যে ওনার ওপরে আর অর্থনৈতিক চাপটা নতুন করে বাড়ছে না। এইবারে উনি যেমন মেলা খেলা উৎসবে টাকাগুলো হরিল লুটের মতন বেরাচ্ছিলেন, বিভিন্ন শ্রীতে ভাতাগুলো দিয়ে বেনিফিশিয়ারি বানিয়ে নিজের ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছিলেন, সেটা 26 অবধি উনি করতে পারবেন। কিন্তু এই যারা মামলা করেছেন তারা সঠিক কাজ করেছেন, এছাড়া কোনো উপায় ছিল না। এখন উনি যেটা বলবেন যে আমি তো চাকরি দিতে চেয়েছিলাম, এই সিপিএম তারা মামলা করে চাকরিটা দিতে দেয়নি, এই সিপিএম মামলা করে ওই গ্রুপ সি গ্রুপ ডিদের আমি যে ভাতাটা দিতে চাইছিলাম সেই ভাতাটা দিতে দেয়নি, এটা উনি বলবেন। আর ওনার কথাটাই গতকাল আগাম বলে দিয়েছেন কুণাল ঘোষ। একটু শুনে নিন, এই বক্তব্যটার মধ্যে দিয়েই আমার এই ভিডিও শেষ হবে। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন, নমস্কার। রাজ্য সরকার বারবার চাইছেন আইনি জট খুলে নিয়োগ হোক, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের রিভিউ পিটিশন জমা দিচ্ছে, পাশাপাশি পরীক্ষা বা সুপ্রিম কোর্টের রায় মেনে বাকি পদ্ধতিটাও করা হচ্ছে। যারা চাকরি দিতে চায় না, যারা জট পাকাতে চায়, যারা এই ছেলে মেয়েগুলোর ভাগ্য নিয়ে খেলতে চায়, তারা বারবার কোর্টে গিয়ে বলেছে সবার চাকরি খেতে হবে, গোটা প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খাওয়ার মধ্যে পৈশাচিক আনন্দ দেখেছে এরা, তারাই আবার জট পাকাতে কোর্টে গেছে। দেখুন কারা যাচ্ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জট খুলতে চাইছেন, আর যারা চাকরিহারাদের চোখের জলের উপর রাজনীতি করতে চান, বিরোধী রাজনীতি করতে চান, তারা জট পাকাতে যাচ্ছেন।